আসসালামু আলাইকুম সবাইকে। চাকরির প্রস্তুতি উপলক্ষে মডেল টেস্ট 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি আপনারা অনেক অপেক্ষা করেন। আপনাদের অনেক অপেক্ষার যে মূল্য সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমি আশা করি ক্লাসটি অনেক এক্সক্লুসিভ হবে। যেহেতু আমরা ফ্রি ক্লাস মডেল টেস্ট নিয়ে থাকি এবং আমরা দাবিও করে থাকি যে এটা অনেক সুন্দর ক্লাস। এটা আপনারা দাবি করেছেন, তারপরে আমি বলেছি। যাই হোক, শুরু করি 4 নাম্বার মডেল টেস্ট। তবে আমি আপনাদেরকে প্রত্যেকটা মডেল টেস্টের ব্যাখ্যা আকারে জানিয়ে দিব। আর যারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, দুইটাই দিয়ে দিলাম। আর একটা অনুরোধ, সেটা হচ্ছে ক্লাসটি শেয়ার দিয়ে দেন আর মডেল টেস্টের সমাধানগুলো শুরু করেন। তো এখন আমি মডেল টেস্টগুলো পড়া শুরু করি এবং মডেল টেস্টটা যেহেতু চলছে, এই বইয়ের 4 ও 5 নাম্বার মডেল টেস্ট, বাংলাদেশের প্রথম শিক্ষক নিয়োগ সাজেশন বই। হ্যাঁ, আমাদের কিন্তু নিবন্ধনেরটাও আছে, শিক্ষক নিবন্ধন সাজেশন বইটাও বাংলাদেশের প্রথম। যাই হোক, এখন প্রথম প্রশ্ন হচ্ছে ছন্দের জাদুকর। এদিকে একটু ফোল্ড করে নিই, তাতে একটু সুবিধা হবে। ছন্দের জাদুকর কার উপাধি? 2 নাম্বার প্রশ্ন, রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? 3 নাম্বার প্রশ্ন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? বৃত্তের ব্যাসী ড্যাশ জ্যা। 5 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরে অবস্থিত ছিল? 6 নাম্বার প্রশ্ন, ফনোগ্রাম কি? 7 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মৃত্যু কোন সালে? 8 নম্বর প্রশ্ন, জর্জ অরওয়েল ইজ ড্যাশ। ডায়মন্ড কার্টস ডায়মন্ড। তারপরে 10 নম্বর হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। হাউএভার, এবার প্রশ্নগুলোর আমরা সমাধান করি। আর এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চাকরি ফ্রি সাজেশন পাবেন। তার মানে ফ্রি ক্লাস পান, ফ্রি মডেল টেস্ট পান, ফ্রি সাজেশন পান। হ্যাঁ, তবুও আমরা কিছু সাজেশন আছে যেগুলো বিক্রি করি একবারে কম্বাইন। কারণ প্রেসওয়ালারা তো প্রকাশনীকে এটা ফ্রি দিবে না, এটার কম্পোজ যে করবে সেও তো ফ্রি খাটে না। যদি কেউ কম্পোজিং ফ্রি করে দিতে চান, ঠিক আছে, তার জন্য আমি সবাইকে ফ্রি পিডিএফ দিব, কথা দিলাম। যদি কেউ থাকে আমাকে নক দিবেন। ধন্যবাদ। এবার আসা যাক প্রশ্ন সমাধানে। শেয়ার দিলে অনেকেই উপকৃত হবে। মেনশন করতে পারেন। ছন্দের জাদুকর কার উপাধি? এটা আপনারা অনেকেই কিন্তু জানেন যে ছন্দের জাদুকর এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত, যার জন্ম 1882 সালে আর মৃত্যু 1822 সালে। আমি আবারও বলছি, বিংশ শতাব্দীর কিন্তু প্রথম অর্ধাংশের মানে প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার হচ্ছেন এই সত্যেন্দ্রনাথ দত্ত। আর এই ছন্দের জাদুকর, এনাকে কে উপাধি দেয় জানেন? এনার যে ছন্দের কারুকাজ, শব্দ, ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে ছন্দের জাদুকর উপাধি দেন। ক্লিয়ার? আচ্ছা, ওনার এই কবিতা, আচ্ছা, অনেকেই শুনেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর, কিন্তু কেন ছন্দের জাদুকর বলা হয় এটা কি জানা আছে? আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্তকে কিন্তু ছন্দের রাজা বলা হয়। তার কবিতায় তিনি ছন্দের যেমন মিল রাখেন, তেমন তালও ঠিক রাখেন, সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন বলা যায়। তার কবিতায় কিন্তু অলংকার, উপমা, রূপক, গ্রামের মানুষের যে মনের মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার সাথে মিলে যায়। ক্লিয়ার? যেমন একটা কবিতায় বলি, ইলশে গুড়ি ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি দিনের বেলায় হিম। এই যে শীত আসছে, হিম, শীত লাগছে। আচ্ছা, কেয়ার ফুলে ঘুন লেগেছে,
পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ এসেছে, আলতা পাটি সিম, ইলচিগুড়ি হিমের কুড়ি, রোদ্দুরে রিমঝিম, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই হলো ব্যাপার। দ্বিতীয়, রঙিন টেলিভিশন থেকে কোন রশ্মি বের হয়? এটার উত্তর মূলত আছে দুইটা। তো যেখানে আপনার এই যে গামা রশ্মি আর মৃদুরঞ্জন রশ্মি থাকবে, সেখানে নিঃসন্দেহে মৃদুরঞ্জন রশ্মি দিয়ে দিবেন চোখ কান মুছে। যদি না থাকে তখন গামা রশ্মি। যদিও রঙিন টেলিভিশন থেকে যে রশ্মি বের হয়, এটার অনেক বইয়ে অনেক ধরনের উত্তর থাকে। মনুষ্য রচিত বইয়ে ভুল থাকবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে। মানুষের যেমন ভুল থাকে, মানুষের বইয়েও ভুল থাকবে, একমাত্র মহাপবিত্র আল কোরআনে ভুল নেই। তো যখন আপনি মৃদু রঞ্জন রশ্মি দেখবেন, তখন ডেফিনেটলি এটা দিয়ে দিবেন। কারণ গামা রশ্মি তো আমাদের যে প্রাণী সমাজ আছে, আমাদের যে অ্যানিম্যাল, অর্থাৎ প্রাণীর শরীরের জন্য এটা খুবই ক্ষতিকর, এটা তো ক্যান্সার তৈরি করে। সুতরাং গামা রশ্মি বের হলে তো প্রত্যেকেই ক্যান্সারে আক্রান্ত হতো, দীর্ঘদিন যারা টেলিভিশন দেখেন। এটা খুবই ক্ষতিকর মানবদেহের জন্য। আচ্ছা, হাইভার নেক্সট কোশ্চেন, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? আচ্ছা, অনেকেই ওয়াও, গ্রেট গ্রেট, সুন্দর প্রশ্ন দিচ্ছেন, ওই উত্তর দিচ্ছেন। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। আচ্ছা, এবার আসুন যে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অনেকেই তালের পিঠাটিটা খান, আমরা একটু আলোচনা করতে চাই। এখানে তালপট্টি, এখানে কি তাল দিয়ে কি কোনো পট্টি টট্টি আসলেই মারা হয়েছে কি না এই দ্বীপে, এই ঘটনা কি, এই দ্বীপ সম্পর্কে একটু ছোট্ট আলোচনা করি। প্রথমে আপনাদের একটু ফোকাস দিই, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই বাংলাদেশের ম্যাপের হচ্ছে অনেক তথ্য আছে, 64টা জেলার নামই আছে। যেমন এই যে এইদিকে আছে সিলেট, এইদিকে আছে চট্টগ্রাম, এইদিকে আছে খুলনা, এইদিকে আছে ময়মনসিংহ, মিডিলে আছে ঢাকা, এইদিকে সিলেট, রাজশাহী, রংপুর। আচ্ছা, এবার এইখানে আপনারা এই ম্যাপটাকে জুম যদি করেন, এই যে এতটুকু যদি মেলান, দেখবেন এই যে এই অংশের এই দিকে অবস্থিত যেই দ্বীপটি, অর্থাৎ বাংলাদেশের সীমারেখা, মানে এই ম্যাপের নিচের অংশে, এদিক কিন্তু শুধু পানি আর পানি, যদি সাদা সাদা দেখছেন, এ জল, পানি, ওয়াটার, অ্যাকোয়া, যাই বলেন না কেন। তো এটা হচ্ছে এই যে আপনাদের বঙ্গোপমহাসাগর, মহাসাগর। তো এখানে আমাদের পাশেই তো এখানে ভারত অবস্থিত, বাংলাদেশ আছে। তো এটা রায়মঙ্গল নদী, এইখানে দেখবেন আপনারা একটা দ্বীপ আছে, যেটাকে বলা হয় পূর্বাশা দ্বীপ বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখানে বাংলাদেশের সীমারেখা, এটা হচ্ছে ট্রাইব্যুনালের রেখা, আর এদিকে ভারতের দাবি রেখা ছিল, আর এটা হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী। তো আশা করি এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা আসলে দেখাতে পেরেছি যে এটা আসলে তালের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের একটা অন্যতম দ্বীপ, যেটাকে বলি পূর্বাশা দ্বীপ বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। মানে ওই যে লাউয়ের মতন একটা ব্যাপার, যে লাউ সেই কদু। এবার আসুন, বৃত্তের ব্যাসই হচ্ছে ড্যাশ যা। আচ্ছা, বৃত্তের ব্যাসই ড্যাশ যা, এটাকে আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। আচ্ছা, বৃত্তের ব্যাসই ড্যাশ যায়, এটা আমরা এইখানে একটু ছবি আঁকে নিই। এটা হচ্ছে একটা বৃত্ত, মনে রাখবেন এই বৃত্তটাও কিন্তু 360 ডিগ্রি, পৃথিবী একটা গোল বৃত্ত, পৃথিবীও 360 ডিগ্রি, বৃত্তর অর্ধেক 180 ডিগ্রি। আচ্ছা, এটা যেটা গেল, এটা হচ্ছে কেন্দ্র, এটা ব্যাস, এখান থেকে এটা গেল ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তারপরে হচ্ছে এই যে এইখানে ছোট্ট করে যেটা গেল, এটাই হচ্ছে জ্যা। তার মানে দেখেন তো, অন্যান্য জিনিসের থেকে কিন্তু বৃত্তের ব্যাস যেটা আছে, এই যে এটা লম্বা করে গেল এই ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসই ক্ষুদ্রতম জ্যা। এটাও কিন্তু একটা ব্যাস এক ধরনের, কিন্তু এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম জ্যা। ওকে, আমি বুঝতে পেরেছি আশা করি। আশা করি আর কোনো সমস্যা হবে না, সমস্যা হলে প্রশ্ন করবেন।
এবার আসুন, আচ্ছা সবাই একটু শেয়ার দিয়ে দিন। আচ্ছা, শেয়ার না দিলেও সমস্যা নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঢাকা কত নম্বর সেক্টরে অবস্থিত ছিল? এটার উত্তর অনেকেই দিয়ে দিয়েছেন। এটা জানেন যে মুক্তিযুদ্ধের মোট 11টি সেক্টর বিভক্ত করা হয়। তখন ঢাকা ছিল কিন্তু 2 নাম্বার সেক্টরে। জি, 2 নাম্বার সেক্টরে অবস্থিত ছিল ঢাকা। তো এখন এই 2 নাম্বার সেক্টর সম্পর্কে একটু আলোচনা করি, যে 2 নাম্বার সেক্টর এলাকা বৃহত্তর ঢাকা। মূলত এটার সেক্টর কমান্ডার ছিল কিন্তু মেজর খালেদ মোশাররফ। এটা কিন্তু মাথায় রাখবেন যে 2 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। এবার আসুন, ফনোগ্রাম কি? আচ্ছা, ফনোগ্রাম কি? এই ফনোগ্রাম নিয়ে আমি একটু স্টাডি করেছি, মানে সব কিছু নিয়েই তো স্টাডি করা লাগে, সবাই জানেন। এই যে ফনোগ্রামের ছবি, এটা হচ্ছে ফনোগ্রাম। ফনোগ্রাম হচ্ছে শব্দ গ্রহণ ও শব্দ পুনরুৎপাদনের একটা যন্ত্র। এটা হচ্ছে ফনোগ্রাম। আচ্ছা, যাই হোক, নেক্সটে যাই। কাজী নজরুল ইসলামের মৃত্যু কোন সালে? অর্থাৎ আমাদের জাতীয় কবির মৃত্যু কোন সালে? এটা সবারই পারার কথা। 1899 সালে জন্ম এবং 1976 সালে মৃত্যু। আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান কিন্তু 1974 সালে ভারত থেকে কাজী নজরুল ইসলামকে 1974 সালে নিয়ে আসেন। 1975 সালের 15 আগস্টে জাতির জনককে হত্যা করা হয়। তারপরে 1976 সালে কাজী নজরুল ইসলাম, তারপরে কবি জসিমউদ্দিন, যাকে আমরা পল্লী কবি বলি, ওনারা দুইজন মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা গল্প আছে, আমি জানি না এটা আপনারা কিভাবে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে নারীদের সাথে কথা বলতে হলে কোনো নারী ছাত্রীর সাথে প্রক্টরের অনুমতি লাগতো। এখন কাজী নজরুল ইসলাম করছে কি, ওই উনি তো বিদ্রোহী কবি, জাতীয় কবি, উনি তো কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না। তো উনি বলেছে, না আমি যাব, আমি অবশ্যই যাব, ওই মেয়েটার সাথে কথা বলবো। তো এখন উনি অনুমতি বাদেই গিয়েছে, গিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সাথে কথা বলেছেন যে নাম কি ইত্যাদি ইত্যাদি, হয় কি মানে যা হয় আর কি, মানে পরিচয় পর্ব। তো এখন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে কাজী নজরুল ইসলাম এখন এই নিয়ম না মেনে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে, অর্থাৎ কথা বলেছে। এই কারণে তখন কিন্তু কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যার কখনো প্রবেশ করবে না। তো দেখেন, আসলে একটা ব্যাপার যে মানুষ তার জীবন দশায় খুবই কম খ্যাতি লাভ করে, মরে গেলে আমরা মানুষ অনেক প্রশংসা করি। হুম। তো যেমন ধরেন, আমি মরে গেলেও আপনারা প্রশংসা করবেন, কিন্তু বেঁচে থাকতে একটু কম করেন। আচ্ছা, যাই হোক, আমার কথা বাদ দিই। এখন এটা একটা ঘটনা, তবে পরবর্তীতে এই নিষেধাজ্ঞা, বহিষ্কার আদেশ, যাই বলি না কেন আমরা, এটা তুলে নেওয়া হয়। এবার আসুন, জর্জ অরওয়েল। এটা কিন্তু একটা কোশ্চেন, যে কোশ্চেনের মধ্যে, এই টাইপের কোশ্চেনের মধ্যে উত্তর লুকানো থাকে। ইজের পরে সাধারণত আপনাকে প্রশ্ন করুন, দেখুন যে ইজের পরে একটা আর্টিকেল বসবে, তার মানে প্রথমেই পোয়েট আর ড্রামাটিস্ট বাদ, ইজ আ নোবেলিস্ট অথবা ইজ আ ফিলোসোফার। আচ্ছা, অর্থাৎ নাট্যকার আর নোবেলিস্ট, নোভেল যারা লেখেন তারাই হচ্ছে নোভেলিস্ট। এনিমল ফার্ম, জর্জ ওয়েলের একটা বিখ্যাত লেখা, এই প্রশ্নটা আসে, বিসিএসও কয়েকবার এসছে। তারপরে ফিলোসোফার, অর্থাৎ যারা দার্শনিক, তারাই তো ফিলোসোফার। জর্জ অরওয়েল, এনার আসলে নামটা কি জানেন? ইনি কিন্তু একজন নোভেলিস্ট ছিলেন, নোভেল লিখতেন। অর্থাৎ ওই যে আপনার এনিমল ফার্ম, এটা কিন্তু জর্জ অরওয়েলের লেখা। এটা অনেকেরই হয়তো জানা আছে যে হু রোট অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েল। আচ্ছা, জর্জ অরওয়েল সম্পর্কে একটু বয়ান করি। উনি হচ্ছেন এরিক আর্থার ব্লেয়ার।
1903 সালে জন্মগ্রহণ করেন, বেশি দিন বাঁচতে পারেননি 1950 সালে। আমরা আসলে আমাদের তো টাটা স্টিল বডি, আমরা বাঙালি, আমরা কিন্তু খুব শক্তিশালী, আমাদের কিন্তু যারা বাঁচে অনেক দিন বাঁচে, কিন্তু ইংরেজ অনেক কবি সাহিত্যিক দেখবেন যারা খুব কম বাঁচেন, সেটা আপনি পার্সি বিশি শেলি বলেন, জন কিটস বলেন, তারপরে নোভেলিস্ট জন ব্লেয়ার বলেন, তারপর উইলিয়াম শেক্সপিয়র, উনি তো মানে সেই 1564 সালে জন্ম, 1616 সালে মৃত্যু, উনি তো সেই শ্যাম্পান পান করতে 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 যেতে যেতে রাস্তার মাঝে বেচারা মারা যায়, অর্থাৎ ড্রিঙ্ক করতে 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 করতে, চিন্তা করেন। আচ্ছা, হাউএভার আমরা বেশি আলোচনা না করি, এটা বললে মানে বললে আর শেষ হবে না। হুম। আচ্ছা, যাই হোক, এখন উনি কিন্তু একজন অন্যতম সেরা ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক। অবিভক্ত যে ভারত ছিল, বাংলা প্রদেশের যে মতিহারিতে জন্ম হয়েছিল তার, বুঝছেন? এই জর্জ অরওয়েলের জন্ম কিন্তু ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে, হ্যাঁ। আর বিশ্বঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমাধিক পরিচিত, বুঝছেন? এখন ওই যে যেমন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ নামে, এখন রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকে কেউ গেলে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ থেকে কেউ যদি যেতেন বাইরের দেশে, ইংল্যান্ডে বা অন্যান্য দেশে, আমেরিকা, ফ্রান্স, ইউরোপ, হাউএভার যাই বলি না কেন, তখন বাংলাদেশ বলে চিনতো না, তখন বলতো, ও ইউ আর ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুরস কান্ট্রি। ঠাকুরকে কিন্তু লেখা হয় টাগুর, এই যে রবীন্দ্রনাথ ট্যাগোর। এখন বেশি এইসব বললে তো আবার বলবে ভুল শিখাচ্ছে। আচ্ছা, আপনার সার্চ দিয়ে নিন, প্রত্যেকটা জিনিস যাচাই করে নিন, মানুষ মাত্রই ভুল হতেই পারে, তবে আমি নিঃসন্দেহে বলতে পারি আমি যে তথ্যগুলো এতক্ষণ পর্যন্ত দিলাম সবগুলোর কংক্রিট এভিডেন্স আছে, তথ্য আছে, প্রমাণ আছে। আচ্ছা, এখন এনিম্যাল ফার্ম এর লেখা একটা বিখ্যাত নোভেল, যেখানে কিন্তু বলা হচ্ছে যে কখনোই পশুদের অবস্থার পরিবর্তন ঘটে না। প্রাণীর মাঝে কি আছে? আমরাও তো প্রাণী, একটা কুকুর সেটাও প্রাণী, একটা ছাগল সেটাও প্রাণী, কিন্তু পশু, যেমন বনের পশু থাকে, পশুর স্বভাব কিছু কিছু মানুষেরও মধ্যে পশুর স্বভাব থাকে। তো এই অ্যানিমাল ফার্মে এই জিনিসটাকেই মানে এক্সপ্রেস করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, যে যারা আছে কিছু মানুষ যাদের স্বভাব পশুর মতো, হুম, যাদের স্বভাব কখনো পরিবর্তন হয় না, তেমনই যুগে যুগে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জন্ম নেয়, অনেক শাসক, রাজা বাদশাহ জন্ম নিয়েছিলেন যাদের স্বভাব পরিবর্তন হয়নি, তাদেরকেই সমালোচনা করে বা তাদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করে এই নোবেলটা লেখে। এখানে মূল থিমটা হচ্ছে যে পশুদের অবস্থার পরিবর্তন ঘটে না, স্বভাবের পরিবর্তন ঘটে না, কিন্তু দেশে দেশে যুগে যুগে রাষ্ট্র নামক এই অ্যানিমেল ফার্ম বারবার হাত বদল হয় মাত্র, কারণ দেশকেই, রাষ্ট্রকেই বলা হচ্ছে অ্যানিমেল ফার্ম। পড়বেন, অনেক ভালো একটা নোভেল। আচ্ছা, ডায়মন্ড কাটস ডায়মন্ড, এটার উত্তর কি হবে? ট্রান্সলেশন করা হয় দুইভাবে, এটা একটা প্রবাদ বাক্য, ইংলিশে বলে প্রভাব। ট্রান্সলেশন করা হয় দুইভাবে, একটা হচ্ছে জিটিএম মেথডে, যেটাকে বলি গ্রামার ট্রান্সলেশন মেথড, আর একটা হচ্ছে লিটারারি মেথড। অর্থাৎ জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে অনুবাদ, আর লিটারারি হচ্ছে ট্রান্সলেশন কি, ভাবের অনুবাদ। এটাকে যদি আপনি জিটিএম মেথডে ট্রান্সলেশন করে, তাহলে আসবে হীরায় হীরা কাটে, কিন্তু তো এটা করা যাবে না, কারণ ইস্টাবলিশড মিনিং আছে না, এটার কিন্তু ইস্টাবলিশড একটা মিনিং আছে, সুপ্রতিষ্ঠিত, যেমন মানিকে মানিক চেনে, এটা হচ্ছে এটার লিটারারি মিনিং, অর্থাৎ ভাবের অনুবাদ হয়েছে। প্রভাবগুলো এভাবে ট্রান্সলেশন করা হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। এবার আসুন, ত্রিভুজ তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কতটুকু? এটা তো ক্লাস 5-এর একটা স্টুডেন্টও পারবে, আমি আশা করি এটার সঠিক উত্তর আপনাদের কাছ থেকে পাবো।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দেখি লাস্টের কোশ্চেনটা আপনাদের কাছ থেকেই উত্তর নিব, শেষ প্রশ্নের। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? আচ্ছা, একটা ত্রিভুজ এঁকে দিই আপনাদের সুবিধার্থে। এই যে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ তো তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ। তো যে কোনো ত্রিভুজেরই কোণের সমষ্টি, অর্থাৎ এই যে কোণ, কোণা, কোণ, এটার সমষ্টি একই। যদি আপনি চাঁদা দিয়ে মেপে দেখেন, ইয়েস, এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আচ্ছা, এক সমকোণ সমান, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এক সমকোণ সমান 180 ডিগ্রি। তাহলে দুই সমকোণ সমান 180 গুণ 2, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু দুই সমকোণ। আচ্ছা, সাইফুল ইসলাম জুনাইদ বলছেন গামারস্যি হবে কি না দেখেন। সব থেকে প্রচলিত উত্তর মৃদু রঞ্জন রশ্মি, আর গামা রশ্মিও হতে পারে যদি মৃদু রঞ্জন রশ্মিটা না থাকে। যদি মৃদু রঞ্জন রশ্মি থাকে তখন গামা রশ্মি হবে না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ ক্লাসে এত মনোযোগ দিয়ে যুক্ত থাকার জন্য, এত এত সুন্দর উত্তর করার জন্য। আমাদের মিশন চলবেই, আমাদের বই থেকে আলোচনা চলবেই। ডোন্ট ওয়ারি, আমাদের সাজেশন দেওয়াটা বিক্রি করা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য আপনাদেরকে ক্লাস নিয়ে একটু সঠিক দিক নির্দেশনাটা দেওয়া, এটাই আর কি। আর একটা কথা বলবো, যারা এটা নিয়েছেন তাদের এক্সট্রা 17তম শিক্ষক নিবন্ধন সাজেশন কিনে অর্থ নষ্ট করার কোনো দরকার নেই। এটাই যথেষ্ট 17তম শিক্ষক নিবন্ধনের জন্য। কমন পাবেন, এটা আমি বলে দিলাম, যদি বিশ্বাস হয় আমার কথা। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছিলেন, আর ক্লাসটি শেয়ার দিয়ে নিজ টাইমলাইনে রেখে দিন, কারণ অনেক তথ্যবহুল আলোচনা করা হয়েছে, যেখানে আপনার হচ্ছে পরবর্তীতে ঠান্ডা মাথায় দেখলে বা ঘুম থেকে উঠে আপনি যখন ক্লাসটি দেখবেন বেশ কিছু জানতে পারবেন। ও হ্যাঁ, একজন পড়া দিতে বলেছে। হ্যাঁ, পড়া তো দিতে হবে। আজকে পড়া ছিল কিন্তু 4 নাম্বার মডেল টেস্ট এবং 5 নাম্বার মডেল টেস্ট। আচ্ছা, একজন বলছেন শেষের বর্ণনাটি কেমন হয়ে গেল না? আচ্ছা, সবাই অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে পড়াটা দিয়ে দিব। এরপরে কয়টা মডেল টেস্ট দিলে ভালো হয় আপনি একটু আমাদেরকে জানান। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে বলি যে এটা কনফিউজিং প্রশ্নের মধ্যে পড়ে যে রঙিন টেলিভিশন থেকে কোন রশ্মি বের হয়। তো সঠিক উত্তর কিন্তু আমি আবারও বলছি মৃদু রঞ্জন রশ্মি। আমি আবারও বলছি মৃদু রঞ্জন রশ্মি। আমি আবারও বলছি মৃদু রঞ্জন রশ্মি। তবে মৃদু রঞ্জন রশ্মি না থাকলে গামা রশ্মি দিবেন। এটাই হচ্ছে উত্তর।
আমি মহাজ্ঞানী নই, প্রতিনিয়ত আমিও শিখি, আমাকে শিখতে হয়। আর একজন ভালো শিক্ষক মানে কি জানেন? ভালো ছাত্র। অর্থাৎ একজন ভালো ছাত্র ভালো শিক্ষক হতে পারেন, আর ভালো শিক্ষক ভালো ছাত্র অবশ্যই হতে হবে। কোনো কিছু সম্পর্কে আপনার দ্বিমত থাকতে পারে, তার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আচ্ছা, সেটা আমাদেরকে ইনবক্সে জানাবেন। আপনার কোনো সমস্যা থাকলে পোলাইটলি ডিসঅ্যাগ্রি করতেই পারেন। আচ্ছা, মডেল টেস্ট 6, 7, 8 3টা থাকবে। আচ্ছা, 3টা দিলে কোনো অসুবিধা আছে মডেল টেস্ট, নাকি 2টা করে দিব? আচ্ছা, একটু কাইন্ডলি জানান তো। 6, 7, 8 মডেল টেস্ট এটা থাকবে। 6, 7, 8। আচ্ছা, 6, 7, 8 পড়ে রাখবেন। আর দু একজন এই বইটি অর্ডারের জন্য টাকা পাঠিয়েছিলেন, তাদেরকে আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা 1 থেকে 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আপনাদের দিনগুলো শুভ হোক, পড়া একটু বাড়তে থাকবে, চাপ বাড়তে থাকবে। এই চাপ বাড়া নিয়ে যদি গালাগালি দেন আমাকে, তো কোনো ব্যাপার না, পড়া চাপ বাড়তেই থাকবে। আপনাদের ভালোর জন্যই পড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের আরও এক্সট্রা কিছু আছে যেগুলো সম্পর্কে আলোচনা করব, যেন আপনাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধন, রেলওয়ে রেলওয়ের যে সহকারী স্টেশন মাস্টার, এগুলোতে আপনাদের অনেকটা ইফেক্টিভ হয়। এবং আপকামিং কিছু আসছে, ধামাকা ভালো কিছু আসছে, ওয়েট অ্যান্ড সি। সুতরাং পড়া থাকলো 6, 7, 8 মডেল টেস্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন 17তম, তারা কিন্তু কখনোই ক্লাসগুলো মিস করবেন না। আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনি কমন পাবেন, কারণ 2021 সালে যে কয়টা পরীক্ষা হয়েছে সবগুলোতেই তো দেখলেন কমন পড়েছে, বিসিএস আর ব্যাংক বাদে। তাহলে কি দরকার? বলতে হলে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বলতে হবে, যেন প্রশ্ন না ফাঁস হয়। লিখতে হলে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লেখেন। আমার প্রত্যেকটা পোস্টের নিচে লিখে দেন যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাই, কঠোর কর্মসূচি চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাতে মানুষজন দেখবে, কারণ এখানে প্রশাসনিক অনেকেই আছেন, উচ্চ মহলের, অধিদপ্তরের, মিনিস্ট্রির। তো ধন্যবাদ। বইটির মূল্য বেশি নয়, এটার পিডিএফ সংস্করণ আছে আর হার্ড কপি আছে। পিডিএফটা সাধারণত আমরা দ্রুতই দিয়ে দিই সাথে সাথেই, আর হার্ড কপি 1 থেকে 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আই মিন এই পুরো বইটা, এটা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই শেষ করতে পারবেন, ডোন্ট ওয়ারি। সঙ্গে আমি ছিলাম সাদিক, লেকচারার ইন ইংলিশ। বেস্ট অফ লাক।